বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক বিষয় বিশেষ করে সরকারের 6 মাস কেমন গেল সেই বিষয় নিয়ে আলোচনা করবার জন্যে আমরা বলা যেতে পারে কিছুটা একাডেমিয়া, থিঙ্ক ট্যাঙ্ক এবং এক্সপার্টদের মতামত নেবার জন্যে আজকের এই আয়োজন। আমার সঙ্গে কথা বলবার জন্য আমার বায় বসা আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং আমার ডানের বলছেন জ্বালানি বিশেষজ্ঞ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ডক্টর এম তামিম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর ফাহমিদা খাতুন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, কূটনৈতিক সামগ্রিক বিবেচনায় প্রশাসনিক যেভাবে বলতে চান আপনারা দুজন, আমি একটু শুনতে চাই যে এই 6 মাস কেমন কাটলো বাংলাদেশের জনগণের জন্য। নতুন সরকার, নির্বাচিত সরকার, বহুদিন পরে ক্ষমতায় তারা। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। সামগ্রিক বিষয়ে হয়তো আমি বলতে পারবো না, কারণ আমি তো রাজনৈতিক বিশ্লেষকও না, ডিপ্লোম্যাটিক ওরকমও না। তবে অর্থনীতির কয়েকটা দিক বলবো, আর সাধারণ নাগরিক হিসেবে হয়তো কিছু যোগ করতে পারি পরবর্তীতে। তো প্রথম যেটা, আমি এই 6 মাস উপলক্ষে তো অনেক আলোচনা হচ্ছে, তো এটা সবসময় বলছি যে 6 মাস আসলে সময়টা খুব বেশি না একটা সরকারের পারফরমেন্স বোঝার জন্য। কারণ পারফরমেন্স বলতে আমরা তো আউটকামটা কী হলো ওইটাই দেখতে চাই। উদ্যোগ যতই নেন সেটা সাধারণ মানুষ দেখতে চায় না, তো খুব একটা বেশি সময় না। আবার যদি মনে করেন যে অন্য দিক থেকে যে কী আসলে পদক্ষেপ নিল, ইনিশিয়েশনটা কেমন হলো, সেদিক থেকে আবার খুব কম না সময়। এইটা আমার ওপেনিং লাইন। কিন্তু তারপরে হচ্ছে যে তারা কি প্রেক্ষিতে, এই অর্থনৈতিক দিক থেকে যদি বলি, কি প্রেক্ষিতে, রাজনৈতিক ওরা কি প্রেক্ষিতে তারা ক্ষমতায়, রাজনৈতিক অর্থনীতি, হ্যাঁ রাজনৈতিক অর্থনীতি। তো সেইখানে তো আমরা দেখছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারও যে একটা অর্থনীতি পেয়েছিল, এটা ভঙ্গুর একটা অর্থনীতি। এখানে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটা একেবারেই দুর্বল হয়েছিল, কারণ এখানে সব ধরনের সূচকেই নিম্নগতি ছিল। উচ্চ মূল্যস্ফীতি প্রায় 4 বছর থেকে, বিনিয়োগ নাই, দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ সেখানে খুবই একটা স্থবিরতা বিরাজ করছে। রাজস্ব আহরণ, ট্যাক্স জিডিপি রেশিও সেটাও নিম্নমুখী। সরকারের যে ব্যয়, যেটাকে আমরা উন্নয়ন ব্যয় বলে থাকি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটাও নিম্নমুখী, প্লাস ওটার মধ্যে আসলে বাস্তবায়নেও এক ধরনের দুর্বলতা। তারপরে হচ্ছে ব্যাংকিং খাত, অর্থনীতির একটা প্রাণ কেন্দ্র, সেখানেও কিন্তু একেবারে ব্যাংকিং খাতটা দুর্বল থেকে দুর্বলতম। সেগুলো আমি পরবর্তীতে বিশ্লেষণে হয়তো বলবো। আরেকটা হচ্ছে জ্বালানি খাত, সেই একটা ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল। আরও যদি আমি একটার পর একটা দেখি, এমনকি আপনার যে বৈদেশিক খাত, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সেটাও কিন্তু তলানির দিকে যাচ্ছিল, একটা ফ্রি ফল হচ্ছিল। তো এরকম একটা প্রেক্ষিতে যখন কোনো সরকার আসে, তখন স্বাভাবিকভাবে তার জন্য প্রথম কথা যে নীতিমালা প্রণয়ন করা, যে কিভাবে আমি এটার উত্তরণ ঘটাবো, সেটাও একটা চ্যালেঞ্জিং বিষয়, যে এতগুলি ফ্রন্টে একসাথে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে যদি কয়েকটা ইতিবাচক দিক বলি, সেটা হচ্ছে যে তাদের যে এই সময়ের মধ্যে 3 মাসের মধ্যে সরকার একটা করেছে যে তারা একটা বাজেট দিয়েছে। 3 মাসের মধ্যে কিন্তু একটা জাতীয় বাজেট তৈরি করা খুব একটা ডিফিকাল্ট কাজ, কারণ বাজেট প্রস্তুতিটা শুরু হয়ে যায় ডিসেম্বর মাস কিংবা তারও আগে, 7-8 মাস আগে থেকে শুরু হয়ে যায়। তো এই সময়ে দেওয়াটা এটা একটা সাধুবাদ জানায়। এবং বাজেটের মধ্যে আমরা দেখছি যে তারা, সরকার অর্থমন্ত্রী বলেছেন যে এটা একটা বিনিয়োগ বান্ধব বাজেট। এখানে সেটার জন্য অনেক ধরনের কর প্রস্তাবনা, যেগুলো কিনা কর সুবিধা দেওয়া হয়েছে তাদেরকে, এবং রপ্তানিমুখী একটা অর্থনীতি গড়ে তোলার জন্য সেখানে। আর তাছাড়া নতুন নতুন অনেক স্টার্ট আপের জন্য তা ফান্ড রাখা হয়েছে। তারপর আরেকটা হচ্ছে যে ক্রিয়েটিভ অর্থনীতি, মাননীয় অর্থমন্ত্রীর ওনার একটা প্রিয় সাবজেক্ট যে সৃজনশীল অর্থনীতি, সেটাকে, এটা একটা। আর অর্থ বছর একটা পরিবর্তন এনেছেন সর্বশেষ এই যে একটা অর্থ বছর, যে অনেকদিন থেকে, যে আমাদের অর্থ বছর শুরু হয় জুলাই থেকে, তারপরে জুন পর্যন্ত একটা বড় একটা সময় পড়ে যায় ওখানে বৃষ্টি বাদলের। ওই সময়ে কিন্তু এই যে আমরা বলি যে প্রকল্প বাস্তবায়নে এত দেরি হয় কেন, একটা তো আমলাতান্ত্রিক জটিলতা আছে, প্রকিউরমেন্টের মধ্যে দেরি হয়, কিন্তু ওই ইয়েটা আপনার বৃষ্টির কারণে এই সিজনাল একটা সমস্যা হয়, ওটার দিকে মাথায় রেখে ওটা অনেক দিন থেকে প্রস্তাবনা ছিল, এটা একটা। আর তাছাড়া আরেকটা বলবো যে
এখন যে আমরা দেখছি যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভটা সেটা ওই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসছিল তখন থেকেই দেখছি আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে। সেখান থেকে যখন ফেব্রুয়ারি মাসে তারা চলে গেলেন তখন 30 বিলিয়নের মতো হয়েছিল। 24-এর জুলাই মাসের শেষে ওটা 20 বিলিয়নের মধ্যে নেমে গিয়েছিল। এক সময় কিন্তু আমাদের 46-48 বিলিয়ন ডলার ছিল। তো তারপরে এই ফেব্রুয়ারি মাসে সেটা 30 বিলিয়নের মতো উঠলো, এই কয়েক মাসে আবার সেটা 32 বিলিয়নের উপরে আছে। তো তার মানে হচ্ছে এখানে একটু বাড়ছে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে রেমিটেন্স বাড়ছে, রেমিটেন্স প্রবাহ। যদিও আমাদের এখন এই রপ্তানিটা কিন্তু একটু দোদুল্যমান অবস্থা আছে, নেতিবাচক প্রবৃদ্ধি হচ্ছে। তো কিন্তু এই বৈদেশিক মুদ্রা রিজার্ভটা আমাদের একটা স্বস্তি দিচ্ছে, কারণ আমাদের তো আমদানি করতে হয়, তারপরে আবার এই যে ডেট, যে ঋণ নেওয়া হচ্ছে, ঋণ পরিশোধ করতে হয়, এটা একটা। আর কিছু কিছু সংস্কার শুরু হয়েছিল আর্থিক খাতে, ব্যাংক খাতে, যেমন ধরেন এখানে ব্যাংক রেজুলিউশন অ্যাক্ট, তারপরে হচ্ছে যে ওই আমানতকারী সুরক্ষা দেওয়ার জন্য যে টাকার পরিমাণ বাড়ানো, তারপর 5টা দুর্বল ব্যাংক ইসলামী ব্যাংকে একীভূত করা, সেটা এগুলোর কাজগুলো চলমান রয়েছে। এবং তাছাড়া ব্যাংকের যে দুর্বল ব্যাংকগুলোর স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ অ্যাসেট কোয়ালিটি রিভিউ, অ্যাকিউআর, এটা আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হয়েছিল, তখন 6টা ব্যাংক হয়েছে, এখন আরও অনেকগুলা ব্যাংকের হচ্ছে। কারণ কি, সামগ্রিকভাবে দেখা যায় বাংলাদেশে 61টা ব্যক্তিখাতের ব্যাংক, সবার স্বাস্থ্য কিন্তু ভালো না। মানে প্রথম দিকে কয়েকটা ছাড়া স্বাস্থ্য ভালো না, কিন্তু বোঝা যাচ্ছিল না, কারণ কার্পেটের নিচে ধুলার মতো অবস্থা। তো ওইটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে দিয়ে কিন্তু এটার সত্যিকারের স্বাস্থ্যটা বোঝার চেষ্টা করা হচ্ছে। সেই প্রেক্ষিতে কতগুলাকে মার্জ করা হবে কিনা, বন্ধ করে দেওয়া হবে না, অর্থাৎ এইগুলাকে কি করা হবে সেটার জন্য কিন্তু ওই ব্যাংক রেজুলিউশন অ্যাক্টটা, যে রিস্ট্রাকচারিংটা কেমন হবে ব্যাংকগুলার, এটাকে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে ওই স্টোলেন অ্যাসেট, যেটা ব্যাংক থেকে তো অনেক টাকা বাইরে চলে গিয়েছে, সেগুলো আনার ব্যাপারেও কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো আমি বলবো যে একটা ইতিবাচক। আরেকটা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে যে এই বাংলা কিউআর, অর্থাৎ ক্যাশলেস ট্রানজ্যাকশনের জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি বলবো যে আর্থিক খাতে এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, কিন্তু আসলে যথেষ্ট না এই কারণে যে ব্যাংকে দেখবেন যে এই যে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ হিউজ একটা, এটাও কিন্তু বাড়ছে, এখন বাড়ছে। আগে কি হতো, এটা 10% মধ্যে দেখানো হতো, কিন্তু এখন এটা 30-32% এসেছে। তার মানেটা হচ্ছে ওই যে স্বাস্থ্যগুলো আসলে খুব খুঁটিয়ে দেখা হচ্ছে, যার কারণে এনপিএল বেড়ে যাচ্ছে ব্যাংকগুলোর। তো এই এনপিএল 6,45,000 কোটি টাকা, কিন্তু তার বাইরেও আরও একটা বিরাট পরিমাণ টাকা, 1,82,000 কোটি টাকা, এইটা আপনার অর্থ ঋণ আদালতে এটা পড়ে আছে। এই যে বিরাট পরিমাণ অর্থ ব্যাংকিং সিস্টেমের বাইরে আছে, লিকুইডিটিটা কোথায় থাকবে? হ্যাঁ, আপনার ব্যক্তিখাত বিনিয়োগ করছে না, তাদের এখন ঋণের চাহিদা নাই, কিন্তু ওইটা যদি ব্যাংকে থাকতো তাহলে এই যে ব্যক্তিখাত অনেক সময় করে, যে কমপ্লেন করে যে এই ইন্টারেস্ট রেট এত হাই। তো ব্যাংকে যদি তারল্য বেশি থাকে তখন কিন্তু একটা তারা কম্পিটিটিভ রেটে দেয়, সেটা একটা। তো এইরকম সমস্যাগুলি রয়েছে, এই খেলাপি ঋণগুলোকে কীভাবে আদায় করবে, এটা একটা বিরাট। তো তারপরে জ্বালানির কথা আমি বলবো না, কারণ জ্বালানি বিশেষজ্ঞ তো এখানে আছে। আরেকটা কথা বলে এই পর্যায়ে শেষ করবো, সেটা হচ্ছে যে মূল্যস্ফীতির কথা। এটাই তো সবচেয়ে সাধারণ মানুষকে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবাইকে এটাকে একেবারে জীবনকে করেছে, এটার আষ্টেপৃষ্ঠে চেপে ধরেছে। এখন এটা এই জুলাই মাসে এসে কমেছে একটু, জুন মাসের চাইতে। জুলাই মাসে এসে 8.32%, জুন মাসে 9.16% ছিল, 1.4%। তো এটা একটু কমেছে, কিন্তু তার মানে এটা তারপরে উপরে। আর তাছাড়া হচ্ছে যে এই কমাটা মানে যে একেবারে মানুষের জীবনে স্বস্তি এসে যাচ্ছে তা না, কারণ প্রাইস লেভেল আরেকটা জিনিস, প্রাইস লেভেল কিন্তু উঠেই আছে, সেখান থেকে কতটা বাড়ছে সেটা কিন্তু দেখাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের তো আয় বাড়েনি, ওয়েজ ইন্ডেক্স কিন্তু মূল্যস্ফীতির নিচে এবং ওইটা স্টেবল হয়ে আছে। মানুষের আয় বাড়েনি, মানুষের পারচেজিং পাওয়ার ইরোশন হয়ে গেছে, সুতরাং স্বস্তিটা এখনও আসেনি মানুষের জীবনে। তো এই কয়েকটা বিষয় আমি এখন এই পর্যায়ে আলোচনা করলাম, পরবর্তীতে আবার আসবো। ডক্টর তামিম, সামগ্রিকভাবে কেমন দেখলেন? কারণ আপনি শুধু জ্বালানি বিশেষজ্ঞ নয়, একজন শিক্ষক, একজন নাগরিক, এবং একই সঙ্গে অফকোর্স আমরা দেখছি যে একদম সরকারের শুরু থেকেই, সেটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হোক কিংবা
টানা সাম্প্রতিক দুর্ঘটনার কারণে জ্বালানি সংকট ক্রমশ মানে এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। সরকার বলছে তারা কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, বাট আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি কি দেখেন। আমরা ডক্টর ফাহমিদার কাছ থেকে যে অর্থনৈতিক যে সমস্যাগুলো যেটা ইনহেরিট করেছে ইন্টারিম গভর্নমেন্ট এবং তার পরবর্তীতে বর্তমান সরকার, সেটা বিস্তারিত আমরা শুনলাম, জানলাম। এখন সেখান থেকে যে মুক্তির যেই জায়গাটা ছিল, যেসব কার্যকর ব্যবস্থা করার দরকার ছিল, সেগুলো প্রস্তুতি বা সেগুলো চিন্তাভাবনা করার আগেই এই ইরান যুদ্ধ শুরু হয়ে গেল। এবং আমরা জানি বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় যে বোঝা সেটা হচ্ছে যে জ্বালানি আমদানি। প্রথমত জ্বালানি আমদানির একটা অর্থনৈতিক বোঝা, দ্বিতীয়ত জ্বালানি সরবরাহে যে ব্যাহত হলো। আমাদের তেল, গ্যাস এই পুরোটাই মিডল ইস্ট থেকে, আমরা মিডল ইস্টের উপর নির্ভরশীল। এবং আমাদের যে দীর্ঘদিনের যেসব চুক্তি আছে সেটাও কাতার এবং ওমানের সাথে। আর তেলের যে চুক্তি হচ্ছে ক্রুড অয়েল যেগুলো আমরা আনি, সেটাও সৌদি আরব এবং ইউএই থেকে। পুরো সরবরাহটাই বন্ধ হয়ে গেছে গত 4-5 মাস ধরে। একসময় তেলের যে একটা হাহাকার তৈরি হলো বাংলাদেশে, আমরা বড় বড় লাইন দেখলাম, তখন কিন্তু প্যানিক পারচেজ একটা হয়েছে এবং সরকার একটা মারাত্মক সংকটের মধ্যে পড়ে গিয়েছিল সেই সময়। তো আমি বলবো সেই পারফরমেন্স যদি আমি বলি, তাহলে আমি বলবো যে মোটা দাগে এটাকে উত্তরণ হয়েছে তারা মোটামুটি হ্যান্ডেল করেছে এবং অনেকটা মরিয়া হয়েই চারিদিক থেকে জ্বালানি সংগ্রহ করেছে এবং মানুষের, জনগণের একটা কষ্ট হলেও তারা এটা মোটামুটি ভালোই ম্যানেজ করেছে আমি বলবো। এবং পরবর্তীতে দেখা গেল পরিস্থিতির কোনো পরিবর্তন ছাড়াই ধীরে ধীরে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে গেল। তো সেখানে একটা ডেফিনেটলি আমি মনে করি প্যানিক পারচেজ ছিল, ব্যবস্থাপনায় কিছু ভুলভ্রান্তি ছিল যেগুলো পরবর্তীতে সঠিক ব্যবস্থা নিয়ে ঠিক করা হয়েছে। কিন্তু এই যে জ্বালানির উচ্চ মূল্য, এই জ্বালানির উচ্চ মূল্য থেকে সরকারের অন্যান্য সব ক্ষেত্রে এটার প্রভাব পড়েছে। বিশেষ করে মূল্যস্ফীতির কথা যদি বলি আমরা, সেখানে তো জ্বালানির মূল্য একটা বিরাট অংশ, মানে জ্বালানির মূল্যটা একটা বিরাট অংশ। ইদানিংকালে যেটা হয়েছে, মানে আমি বলবো যে একটা দুর্ভাগ্যই এই সরকারের, যে এফএসএলও, যে আমাদের যে দুটি গ্যাস, মানে লিকুইড গ্যাসকে রিগ্যাসিফিকেশনে যে দুটো ইউনিট আছে আমাদের, ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিট, দুটো ইউনিটেই দুই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। একটিতে তো আগুন লেগে তাদের কন্ট্রোল সিস্টেম পুড়ে যাওয়াতে অ্যাক্সেলারেটরের ওটা থেকে প্রায় 15-20 দিন ধরে আমরা এটা সমস্যা হচ্ছে এবং এখন এটা পুরো বন্ধ হয়ে আছে, আবার নতুন করে এটাকে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই একটি কার্গো আসলো যেটা গ্রহণ করতে রাজি হয়নি সামিট, যার অপারেটর এক্সেলারেট, তারা এটা গ্রহণ করার চেষ্টা করেনি, যেই কারণে গ্যাস সরবরাহে একটা মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে এবং এখনও সেই সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। গ্যাস ক্রয় করতেও অসুবিধা হচ্ছে, কারণ আমাদের যে স্পটে আমরা যেটা $10-12 যেই গ্যাসটা কিনতাম পার মিলিয়ন কিউবিক ফিট, সেটা এখন $22, $21-22 কিনতে হচ্ছে। তো এই যে একটা বিরাট অর্থনৈতিক চাপ প্লাস সরবরাহ নিশ্চিত করতে পারাতেও একটা কঠিন চ্যালেঞ্জ, এটা সরকারকে খুব নাড়া দিয়েছে। সুতরাং 6 মাসের অন্যান্য দিকে যে নজর দিয়ে যেটা করছে, সেগুলি কোনো কিছুই আর মানুষের মধ্যেই একটি মানে সংকটটাই প্রকট হয়ে দেখা দিয়েছে এবং সবার মধ্যেই একটি প্রভাব তো আসলে সব জায়গায় প্রভাব আছে। সো যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার যে কি মানে এটা যে খুব দ্রুত মোকাবেলা করতে পারবে সেটাও আমি দেখতে পাচ্ছি না। কারণ সরবরাহ বাড়লে গ্যাসের যেহেতু এফএসএল দুটো ইউনিট যদি কাজ শুরু করে,
হয়তো গ্যাসের যে বর্তমান যে প্রচণ্ড সংকট আছে সেটা হয়তো কিছুটা হলেও লাঘব হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এই সরকারের পক্ষে এই জ্বালানি সরবরাহ করাটা আমি মনে করি তাদের সর্বোচ্চ চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। বাট কিছু কিছু পরিকল্পনার কথা তারা করছেন দীর্ঘমেয়াদে পরিকল্পনা করছেন তারা ধারণা, এবং কোনোটা সেগুলো নিয়ে আবার নানা রকমের বিতর্ক অতীতেও ছিল, এখনো আবার তৈরি হবে, হচ্ছে। এই খাতটি এমন যে এখানে আসলে মানে এক রাতের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে এমন কোনো সম্ভাবনা নাই। সমস্যার সৃষ্টিও হচ্ছে পুঞ্জীভূত ভুলের কারণে, এবং দীর্ঘদিন ধরে যে আমরা ক্রমশই আমদানি নির্ভর হয়ে গেলাম, সেটা আগের থেকেই এটা আমাদের সতর্ক থাকা উচিত ছিল, সতর্ক করাও হয়েছে। আমরা বলেছি যে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা লাগবে, কত সালের মধ্যে কি পরিমাণ লাগবে, এসব আমরা আজকে থেকে 8-10 বছর আগেই বলেছি, কিন্তু সেটা শোনা হয়নি। এবং আশা ছিল যে আমাদের অর্থনীতি এমন একটা পর্যায়ে যাবে যে এই পরিমাণ কেনাটা আমাদের জন্য কোনো কঠিন কিছু হবে না, কিন্তু সেখানে তো অর্থনীতি যায়নি। আমরা দেখেছি যে অর্থনীতি আসলে নিচের দিকে নিম্নমুখী হয়ে গেছে অর্থনৈতিক উন্নয়নটা। তো এখন যেসব নেওয়া হচ্ছে এগুলি স্বল্প মেয়াদের সমাধান খুব একটা নাই। স্বল্প মেয়াদে আমাদের আমদানি করা ছাড়া আসলে কোনো খুব একটা সমাধান নাই। তবে এটা আমি মনে করি যে মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদের মানে যেই প্রকল্পগুলো বা যেই উদ্যোগগুলো সেগুলো করা অত্যন্ত জরুরি। কারণ আমরা সবসময় দেখেছি গত 55 বছর আপৎকালীন সমাধান করেই সব সরকার চলেছে। এই যে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী যে একটা সামগ্রিক সমন্বিত পরিকল্পনা করবে সেটা কিন্তু করেনি। আরেকটি ব্যাপারে এই সরকারের আমি একটু বলতে চাই যে প্রথমবারের মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে সরকার একটা দিক নির্দেশনা দিয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। আগে অতীতে সরকাররা নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে অনেক কথা বলেছে মৌখিকভাবে, কিন্তু কার্যকরভাবে বিশেষ করে এই ট্যাক্স রিলিফ যেটা দেওয়া হয়েছে নবায়নযোগ্য জ্বালানি সামগ্রী আনার ক্ষেত্রে, সেটার ব্যাপারে তারা আসলে কার্যকর একটা ভূমিকা রেখেছে। বাজেটে সেটার উল্লেখ করেছে এবং কিছু কনফিউশন ছিল সেগুলোকে দূরীভূত করেছে। তো বাংলাদেশের জ্বালানি সমস্যার কিন্তু সবচেয়ে বড় যে আমাদের সমস্যা সেটা এখন হয়ে গেছে আমদানি নির্ভরশীলতা, এবং অর্থনীতির যে একটার সাথে আরেকটা জড়িত। জ্বালানি আমরা আমদানি না করলে অর্থনীতি উন্নয়ন হবে না, আমাদের শিল্প কারখানা চলছে না জ্বালানির অভাবে, সুতরাং বৈদেশিক মুদ্রা আসছে না। সো একটার সাথে আরেকটা জড়িত। তো এইটার জন্য সরকারকে এই যে নবায়নযোগ্য জ্বালানির যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেখানে কিছুটা হলেও রিলিফ পাওয়া যাবে। আর পরিস্থিতি যদি একটু উন্নত হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতিটা যদি উন্নত হয়, তাহলে হয়তো সরকার কিছুটা রিলিফ পাবে। ডক্টর ফাহমিদা খাতুন, ধন্যবাদ। আমি যদি আগের কনভারসেশনটাকে আর একটু যাই, আর একটু আগাই, তাহলে দেখেন প্রথম দিকে সরকার কী করছে, ভালো কতগুলো উদ্যোগের কথা বলেছি, কিন্তু সামনে যেতে হলে অনেক আছে, অনেক বাধা বিপত্তি, চ্যালেঞ্জ, যেটা কিনা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বারবার বলছেন 2 বছর লাগবে। কারণ অর্থনীতিটা এমন একটা জায়গায় খাদের কিনারে পড়ে গেছে, এটার থেকে একটা স্টেবিলাইজেশনের মধ্যে আসতে 2 বছর লাগবে। তারপরে হচ্ছে এইটা গতিময়তা আসা, মানে এতই খারাপ। তো উনি শুরুতেই এটা বলে দিয়েছেন। তো এই 2 বছরের মধ্যেই যদি আমি বলি যে কি করতে হবে, সব জায়গায় আসলে হাতটা দিতে হবে। আপনার প্রথম বিষয় যে এই যে এখন যে বাজেট একটা হলো, বিরাট পরিমাণের একটা বাজেট, অনেক এটার ফিসক্যাল আকারটা অনেক বড়, এবং নির্বাচিত একটা সরকার, তারা চেয়েছে, নির্বাচনী ইশতেহারে অনেক প্রতিশ্রুতি ছিল এবং $1 ট্রিলিয়ন ইকোনমি তারা করবে 2034 সালের মধ্যে। তো এই সমস্ত, তাছাড়া কর্মসংস্থান সৃষ্টি করবে, এগুলো প্রতিশ্রুতির জন্য একটা বড় বাজেট দরকার। কিন্তু আসলে সেটার জন্য অর্থায়ন কিভাবে হবে, এটাই তো সবচেয়ে বড় উদ্বেগ। এখন রাজস্ব বিভাগ আমাদের গত 10 বছরের অধিক সময় থেকে কোনো সময়ই তারা তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। বর্তমান যে রাজস্ব বিভাগের সক্ষমতাটা, এটা এই টার্গেট পূরণের জন্য যথেষ্ট না। তো সরকার
এখন সংস্কারের উদ্যোগ সবসময় বলা হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডকে সংস্কার করতে হবে, এইখানে প্রযুক্তির ব্যবহার করতে হবে, ফুল অটোমেশন, নট জাস্ট অনলি যে ডিজিটাল সাবমিশন করলাম আমি সেটা না, পুরোপুরি, যাতে কিনা মানুষে ইন্টারাকশনটা না হয়, হ্যাঁ, ফেসলেস ট্রানজ্যাকশন যেটাকে বলা হয় ওইরকম একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে নীতিমালার, তো কর বিভাগে হচ্ছে যে একটা বিভাগ হচ্ছে কর আদায় করে, আবার একটা বিভাগ হচ্ছে কর নীতিমালা। এটা আগে একজনই মানে সবাই একই রকম কাজ করতো, যে কর নীতি করছে সেই আবার কর আদায় করছে, যার জন্য বিরাট একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কর আদায় করতে যে অনেক সময় আমরা দেখি কত ধরনের কম্প্রোমাইজ হয়, এবং একজনের জন্য সেই নীতিটাও তারা মানে টুইস্ট করে ফেললো, সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও এই রাজস্ব বিভাগকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা খুব একটা এগুতে পারেনি, অনেক প্রতিবাদও হয়েছে ভিতর থেকেই। মাননীয় অর্থমন্ত্রী এক জায়গায় যেয়ে বলেছেন যে এটা ফুললি তারা অপারেশনালাইজ করবে, এবং যাতে কিনা এটা রাজস্ব বিভাগের একটা আধুনিক রাজস্ব বিভাগ আসে। তো তখন তারপরে হচ্ছে সক্ষমতাটা বাড়ানো হিউম্যান স্কিলের, এবং এই যে এই বছরে উচ্চ লক্ষ্যমাত্রা দেওয়া আছে, এবং এই লক্ষ্যমাত্রাটা কিন্তু গত অর্থ বছরের চাইতে প্রায় 46% বেশি। এই 46% বাড়তি কর আদায় করা এই এনবিআরের পক্ষে সম্ভব না। তো ওনারা বলেছেন যে হ্যাঁ আমরা জানি সম্ভব না, তারপরেও আসলে আমাদের তো উপায় নাই, একটা উচ্চ লক্ষ্যমাত্রা দিতে হয়। এটা ছাড়া আসলে সরকারের যে উন্নয়ন কর্মসূচি সেটাও সম্ভব না, এবং যার ফলে সরকারকে কি করতে হচ্ছে, সরকারকে আরেক জায়গা থেকে অর্থায়ন খুঁজতে হচ্ছে। সেটা কি, যে দেশের ভিতরে হচ্ছে ব্যাংকিং খাত, আর হচ্ছে বাইরের থেকে আনতে হয় টাকা। এখন এবার এই অর্থ বছরে বাইরের থেকেও কিন্তু বেশ মানে এক্সটার্নাল সোর্স থেকেও বলা হয়েছে। দেখেন, ব্যাংকিং খাত থেকে সরকারের আর ঋণ নেওয়ার কোনো সুযোগ নাই। যদি সরকার এতই নিতে থাকে, তাহলে আপনার এই যে ব্যক্তি খাতে ঋণের কথা বলছি আমরা, সেখানে একটা ক্রাউডিং আউট ইফেক্ট হবে। তারপর সরকার দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, তার মানে হচ্ছে সেটা আরও মূল্যস্ফীতিটাকে আরও উস্কে দেবে, সেটা একটা। আর বাইরের যদি আমি উৎস থেকে ঋণ নিতে চাই, তো তখন কিন্তু সেটার অনেক পূর্ব শর্ত আছে। আপনার এই অনুষ্ঠানে আগেও আমরা আলাপ করেছি যে দেখেন, যারা ঋণ দিবে, বাংলাদেশ তো আর এখন এইড পায় না, আস্তে আস্তে কমে যাচ্ছে খুব, মানে গ্রান্ট অনুদান, তো তারা কমার্শিয়াল রেটেই কিন্তু আন্তর্জাতিক বাজার থেকে ঋণ আনতে হচ্ছে। সেইখানেও যে একেবারে ঋণ দিবে এরকম না, কারণ আমাদের রেটিংগুলা কি, ফিচ, তারপর S&P, তারাও কিন্তু বাংলাদেশের আউটলুকটাকে পজিটিভ থেকে নেগেটিভ করেছে। এখনও রেটিংটা করে নাই, কমায়নি, যেটা ছিল সেটাই বি মাইনাস এরকম, কিন্তু ওই আউটলুকটা নেগেটিভ করেছে। তখন তার মানে কি, যাদের কাছ থেকে ঋণ আনবে তারা দেখবে যে তাদের এই ঋণটা ফেরত, সভরেন গ্যারান্টিটা কেমন হবে, ঋণ ফেরত দেওয়ার সক্ষমতাটা কী হবে, এটা একটা বিষয়। আর যেই সামান্য পরিমাণ যে এইড কিংবা বাইল্যাটারাল কিছু সাপোর্ট আসে, তারাও দেখবে যে এটা এই অর্থটা আপনার সুশাসনের সাথে, অ্যাকাউন্টেবিলিটির সাথে ট্রান্সপারেন্টলি ব্যবহার হচ্ছে কিনা, সেটা একটা, কারণ এটা তাদের দেশের করের টাকা। তো অর্থায়নটাই হচ্ছে, আমি বলবো যে সরকারের যত বড় বড় প্ল্যান থাকুক, অর্থায়নটার উৎস এবং এটার ব্যবস্থাপনা, এটা অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে অপচয়, দুর্নীতির কোনো সুযোগ নাই। এই দুর্নীতির ব্যাপারে কিন্তু সরকারকে যদি নির্মোহভাবে কঠোর হস্তে সেটাকে বন্ধ না করা যায়, তাহলে আমাদের যে এই যে কষ্টার্জিত অর্থ, এটা ঠিকমতো আমরা কাজে লাগাতে পারবো না। এবং ওই সরকারের যে একটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে অর্থনীতির প্রবৃদ্ধি, এই চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে 6.5%, সেটা কোথা থেকে আসবে? বিনিয়োগ তো এখনো বাড়ছে না, এবং বিনিয়োগকারীরা কিন্তু 3.5-4 পর্যন্ত, হ্যাঁ 3.5-4 করাই, হ্যাঁ এইটাই 3.5-4 করা। এবং কিছুদিন আগে এই IMF এর একটা টিম আসছে, কারণ সরকার আবার নতুন করে আরেকটা ঋণের দিকে যাবে। আগের ঋণটার তো শেষ দু একটা ট্রান্সে মনে হয় ওটা দেওয়া হচ্ছে না, নতুন আরেকটার মধ্যে তারা ঢুকছে। তো সেইটার একটা ফিজিবিলিটি দেখার জন্য টিম আসছিল। সেই টিমটা যাওয়ার আগে কি বলে গেছে, তারা বলেছে সরকার যদি ডিপ রিফর্মের মধ্যে না যায়, তাহলে কিন্তু এই প্রবৃদ্ধি 3.5% নেমে আসবে, এবং পরবর্তীতে আরও একটা কমে 3% নেমে আসবে। অর্থাৎ পূর্ব শর্ত হচ্ছে অর্থনীতিকে প্রাণ চাঞ্চল্য ফিরে আনার জন্য এই গভীর যে সংস্কার, কাঠামোগত সংস্কার, এইগুলাকে করতে হবে। প্রথম 6 মাসে আমরা কিন্তু ওই রকম উদ্যোগ দেখি নাই।
এখন সময় হচ্ছে যে আগামী 6 মাসে এটার আর কোনো বিকল্প নাই। একটু একটু চলছে, যেটা বললাম আমি শুরুর দিকে, তো সেগুলো কিন্তু ওগুলো দিয়ে হবে না। কারণ কি, এগুলো অনেক স্ট্রাকচারাল, আমরা বলি যে স্ট্রাকচারাল বটলনেক্স, অনেক দিনের পুঞ্জীভূত সমস্যা। এটার জন্য আসলে একেবারে গভীর সংস্কার দরকার। এইটা শুরু করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড একটা বললাম, ব্যাংকিং খাতে একটা বললাম, জ্বালানির জন্য একটা আছে, তো এরকম আরও আছে বাণিজ্যের ক্ষেত্রে। এখন একটা জিনিস ভালো যে এই সরকার আগে থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এই সরকারের সময়ে বেশ কয়েকটা আমরা দেখছি যে ট্রেড ডিল হলো, হ্যাঁ, জাপানের সাথে হলো। আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আলোচনা হয়েছে, তো তখনও এটা চুক্তিটা হয়েছে। এখন দক্ষিণ কোরিয়ার সাথে হলো একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, এটা সেপা হলো এগ্রিমেন্ট। খুবই ভালো একটা, কারণ এগুলো তো উন্নত দেশ, এদের সাথে আমরা যদি ট্রেড ডিল করা মানে হচ্ছে যে আমরা ওদের পর্যায়ে যেতে হবে, আমাদের নিজেদেরও কিন্তু এফিসিয়েন্সিটা বাড়বে, কম্পিটিটিভ হতে পারবো, অনেক কিছু প্রস্তুতি আমাদের লাগবে, এটা একটা। তারপরে সিঙ্গাপুরের সাথে আলোচনা চলছে চুক্তির জন্য, ইউর সাথে চলছে আলোচনা, ইউর সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলোচনা চলছে। তো এগুলো একটা ভালো একটা উপায়, দিক। আরেকটা হচ্ছে যে এই সরকার এসেই যেটা করেছে খুব দ্রুত, সেটা হচ্ছে যে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন এই বছরে হওয়ার কথা, হ্যাঁ, 24শে নভেম্বর, এটার জন্য তারা ডেফারমেন্টের জন্য তারা অ্যাপ্লিকেশন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার সময়ে কিছুদিন বলছে, একবার বলছে করব, আরেকবার বলছে করব না, তো ওনারা এসে এটা কোনো দোদুল্য মান্যতা না রেখে অ্যাপ্লিকেশন করে রেখেছে, এবং আমরা কিছুটা পজিটিভ সাড়াও পেয়েছি যে হয়তো এটা হবে। সরকার যেটুকু সময় চেয়েছে সেটুকু বোধহয় হবে না। 3 বছর চেয়েছে, 3 বছর নাও হতে পারে, কত বছর দিবে জানি না। তবে আমি আজকে এটা একজনের কাছে শুনলাম, সরকারেরই একজন, সেটা বললাম না, তারা সরকার অবশ্য সবসময় আশাবাদী থাকে, সরকার আশা করছে যে 3 বছরই পাওয়া যাবে, ওইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই ফ্যামিলি কার্ড সরকারের যে একটা নতুন আর কি নতুন উদ্যোগ, সিগনেচার প্রোগ্রাম, এটাও তারা নির্বাচনী ইশতেহারে বলেছে, এবং এটাও সরকার ক্ষমতা আসার পরপরই এটা শুরু করে দিয়েছে যে 2,500 টাকা করে দরিদ্র পরিবারগুলিকে দেওয়া হবে, নারীরা পাবে, সেটা খুবই ভালো উদ্যোগ। তো কিন্তু আবার দেখেন, আমরা তো আসলে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমাদের আগেও ছিল, অনেক কর্মসূচি ছিল, অ্যামাউন্টটা কম ছিল, 500-600 টাকা, কিন্তু সেটাও ঠিকমতো বিতরণ হয় নাই। দুর্নীতি, সেখানে স্বজনপ্রীতি, যার কারণে যাদের প্রয়োজন তারা লিস্টে নাম থাকতো না, নাম উঠাতে হলেও আবার টাকা দিয়ে করতে হতো, আর যাদের প্রয়োজন নয় তারা, ওই রকম বিষয়টা ছিল। এইগুলো এই 2,500 টাকা করে যে এই ফ্যামিলি কার্ড দিবে, এটার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সচেতন হতে হবে। সরকার বলছে যে তারা ডিজিটাল পদ্ধতি, সম্পূর্ণ ডিজিটালাইজেশনের মাধ্যমে যাবে, তারপরেও আর কি, আসলে টেকনোলজি তো মানুষই চালায়, তো মূল বিষয়টা হচ্ছে যে ওই জবাবদিহিতাটা আনা। ডক্টর তামিম, আপনার প্রসঙ্গে যে সামগ্রিকভাবে আপনি কি মনে হয় যে বাংলাদেশের যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আসলে ফিক্স করা দরকার, কিংবা কোন কোন জায়গায় হাত দেওয়া দরকার? এবং পরিকল্পনার কথা আপনি বলছেন যে সরকার কিছু কিছু উদ্যোগ নিচ্ছে, কিন্তু সেটাও যদি আমি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদীর কথা বলি, যতটুকু সম্ভব এই পরিসরে আলোচনা করা, আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে আমাদের বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যেমন আমাদের যে বর্তমানে যে আমরা বিভিন্ন জ্বালানি ব্যবহার করছি, চুলার ক্ষেত্রে আমরা পাইপ ন্যাচারাল গ্যাস একটা বড় অংশ, যদিও জনসংখ্যার একটা বড় অংশ না, 7 থেকে 10% লোক পাইপ ন্যাচারাল গ্যাস ব্যবহার করে, কিন্তু এরা সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল একটা গোষ্ঠী যারা এই পাইপ ন্যাচারাল গ্যাস ব্যবহার করছে, বাড়িতে বাড়িতে চুলায় গ্যাস চালাচ্ছে। গাড়ির ক্ষেত্রে আমরা সিএনজি আছে, এলপিজি আছে, আবার পেট্রোলও আছে, 3 রকমের জ্বালানি আছে। তো হাউস হোল্ডে গ্যাস দেওয়া, গাড়ির ক্ষেত্রে গ্যাস দেওয়া যাবে কি যাবে না, এই সিদ্ধান্তগুলো এখন আমাদেরকে নিতে হবে, এবং সেইভাবে ধীরে ধীরে আমাদেরকে ফুয়েল সুইচিং করতে হবে। এবং যেই সীমিত আকারে যে গ্যাস আমাদের নিজেদের গ্যাস আছে, এবং যেহেতু গ্যাস এই মুহূর্তে অত্যন্ত দামি, এই গ্যাস আমদানিকৃত গ্যাসটাকে আমরা কোথায় ব্যবহার করব, সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যাবে সেরকম জায়গায় আমাদের ব্যবহার করতে হবে। এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিল্পে ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ রিটার্নটা পাওয়া যাবে। এখন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বহু রকমের জ্বালানি ব্যবহার করা যায়, সেখানে আমরা গ্যাস ব্যবহারও করতে পারি, নাও করতে পারি। আমি মনে করি আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুতের দিকে বেশি যাওয়া উচিত।
একই সাথে নবায়নযোগ্য জ্বালানি, এই দুটো জায়গায় আমাদেরকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন, কয়লা ভিত্তিকে যাচ্ছে তো সরকার, কয়লা ভিত্তিক বিদ্যুতে যেতে হবে। কারণ এখনও কয়লাই সবচেয়ে, কারণ আমাদের মানে উৎপাদন খরচটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এখানে আবার এনভায়রনমেন্টের ইস্যু, আপনি জানেন অতীত অভিজ্ঞতা আমাদের তো। এনভায়রনমেন্টের ইস্যুটা দুটো জিনিস আছে কয়লার, একটা হচ্ছে বৈশ্বিক এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে নিজস্ব এনভায়রনমেন্ট। আমরা যদি এখন দেখি প্রায় 18 থেকে 20 মিলিয়ন টন কয়লা কিন্তু আমরা বছরে পোড়াচ্ছি, 6000 মেগাওয়াটের মতো কয়লা ভিত্তিক বিদ্যুৎ আমরা উৎপাদন করছি। গত বছরের মধ্যে 18 মিলিয়ন টন কয়লা এনেছি। তার মানে হলো বৈশ্বিক যেটা হচ্ছে, অর্থাৎ জ্বালানোর পরে উপরে যেটা আকাশে উড়ে যাচ্ছে, সেটার ব্যাপারে কিন্তু কারো কোনো খুব একটা আছে, যারা কয়লার বিরুদ্ধে আছেন তারা তো বলছেনই, কিন্তু এটা যদি আমরা নিজস্ব কয়লা দিয়ে করি তখন একটা লোকাল ইস্যু আসবে। পয়েন্টটা হচ্ছে যে আমরা যদি বিভিন্ন উন্নয়নশীল দেশের দিকে তাকাই, আমরা যদি আজকে চীনের দিকে তাকাই, চীন সর্বোচ্চ নবায়নযোগ্য জ্বালানির প্রয়োগ করছে তারা, এবং সেটা স্থাপনা করছে। সারা বিশ্বে মিলে যতটুকু না করছে, চীনা এককভাবে তা করছে। কিন্তু তারপরেও চীনের যে জ্বালানির চাহিদা সেটা মেটানো যাচ্ছে না এই নবায়নযোগ্য জ্বালানি দিয়ে। সেখানে কিন্তু তারা নিউক্লিয়ার এবং কোল দুটোই যুক্ত করছে। তার মানে আমাদেরও একই মনোভাব নিয়ে চলতে হবে। আমাদেরকে অর্থনৈতিক উন্নয়ন, আমরা যদি এনভায়রনমেন্টের জন্য অর্থনৈতিক উন্নয়নটাকে স্থবির করে রাখি, আমরা যদি বলি যে না আমরা কয়লা পোড়াবো না, তাহলে আমাদের এই যে বিপুল পরিমাণ জ্বালানির চাহিদা, বিদ্যুতের চাহিদা যে সৃষ্টি হচ্ছে বা হবে সামনে, আমি এটা কী দিয়ে পূরণ করব? নবায়নযোগ্য জ্বালানি দিয়ে সম্পূর্ণ কি পূরণ করা সম্ভব? সম্ভব না। আমাদের ওখানে গ্যাপ থেকেই যাবে। তো সেই গ্যাপটা আমি কী দিয়ে পূরণ করব? সেখানে যদি আমি কার্বন এমিশনের চিন্তা করি, তাহলে একমাত্র আমাদের দেশের জন্য একমাত্র উপায় হলো নিউক্লিয়ার দিয়ে আমরা ওখানে যেতে পারি। তো নিউক্লিয়ার আমাদের বর্তমানে যে অভিজ্ঞতা, সেটা তো এখন পর্যন্ত খুব একটা সুখকর অভিজ্ঞতা না। কারণ আমরা দুটো 1200 মেগাওয়াটের দুটো ইউনিটে, একটা ইউনিট এই গত বছরেই চলে আসার কথা ছিল 25-এ, সেটা এখন 26-এ বলা হচ্ছে, তাও আসবে কিনা বুঝতে পারছি না। কিন্তু তারপরেও হয়তো বা আমাদের নিউক্লিয়ার যেতে হবে। আর এই কারণে আমি বলছি যে এখন যে আমাদের অর্থনৈতিক উন্নয়নকে যদি আমি রাখতে হয়, তাহলে আমাকে কয়লা ছাড়া আমি অন্য কোনো দেখছি না আর কি। এখন ব্যবহারগুলো আমাকে প্রায়োরিটাইজ করতে হবে। বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকমের জ্বালানি কোথার জন্য কোথায় ভরব। বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানির একটা বৈচিত্র্যতা আমরা খুব সহজেই তৈরি করতে পারি, কিন্তু শিল্পের জন্য আজকে যদি কয়লা ভিত্তিক কয়লা দিয়ে যদি আজকে আমাকে বয়লার চালাতে হয়, গ্যাসের জায়গায় যদি আমাকে এলপিজি দিয়ে এখন শিল্প কারখানা চালাতে হয়, একটা হচ্ছে মূল্যের ব্যাপার আছে, দ্বিতীয়ত হচ্ছে মেশিনারিজ যেগুলো আছে সেগুলো সুইচিংয়ের সময় লাগবে। সো ফুয়েল সুইচিংটা কিন্তু চিন্তাভাবনা করে করতে হবে যে আমরা আসলে কোথায় কোনটা দেব, সেই সিদ্ধান্তটা আমাদের এখন নিতে হবে, এবং সমন্বিত একটা চিন্তা করে সে অনুযায়ী কাজ করতে হবে। নিজস্ব অনুসন্ধানের কাজ কথা বলা হয়েছে। সরকার ইতিমধ্যে বলছে যে আমরা অফশোরে একটা বিডিং করা হয়েছে, এটা নভেম্বরে বোধহয় এটা ক্লোজিং হবে। সেখানে আমরা দেখব যে কী পরিমাণ আসে, কিন্তু সেটা প্রায় 5 থেকে 8 বছরের একটা, যদি পাওয়াও যায়, অনুসন্ধান থেকে শুরু করে আলটিমেটলি প্রোডাকশনে যেতে 5 থেকে 8 বছর লেগে যাবে। নিজস্ব যে আমাদের জ্বালানি, মানে নিজস্ব যে মজুদ দেশে আছে, সেটার ব্যাপারে কিন্তু আমার মনে হয় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। আমরা গত 20 বছর ধরে, কথাটা আমি অনেক জায়গায় বলি, গত 20 বছর ধরে কিন্তু আমরা মোটামুটি শুধু বাপেসকে দিয়েই কাজ করছি। আমাদের এখানে একটি আন্তর্জাতিক কোম্পানি এখনও কাজ করে যাচ্ছে, শেভরন, কিন্তু বাকি যে ফিল্ড যেটা বেশি মজুদ যেটা, সেটা কিন্তু পেট্রোবাংলার কাছে আছে। সেখান থেকে কিন্তু তারা উৎপাদন বৃদ্ধি করতে পারছে না। নানা রকমের পরিকল্পনা বিভিন্ন সময় দেওয়া হয়েছে, কিন্তু আবার বাইরের কাউকে তো দিতে চাইছে না। হ্যাঁ, বাইরে কাউকে দিতে চাচ্ছে না। আমার কথা হচ্ছে যে আমরা তো এটার ওনারশিপও দিতে চাচ্ছি না, কোনো কিছু করতে চাচ্ছি না। কিন্তু আমাদের যে গত 10 বছরে 12 বছরে যত পরিকল্পনা হয়েছে, আমাদের নিজস্ব পরিকল্পনা, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব ডাটা ইন্টারপ্রিটেশন, এর বাইরে তো আমরা যাইনি, এবং সেগুলো আমরা দেখছি যে ফেল করেছে। যেহেতু ফেল করেছে, একটা তৃতীয় চোখে এটা দেখার সময় এসেছে। কারণ আমরা যদি এটা তৃতীয় চোখ দিয়ে না দেখি, তাহলে কিন্তু আমরা এই স্থবিরতার মধ্যে থেকেই যাব, আমরা কিন্তু আর বেরোতে পারছি না। এই জন্য আমি মনে করি যে একটা আন্তর্জাতিক কনসাল্টিং ফার্ম
যারা রিজার্ভার ম্যানেজমেন্ট, বিশেষ করে যেই মার্জিনাল রিজার্ভ, আমাদের সবগুলি এখন মার্জিনাল রিজার্ভ, প্রতিটা রিজার্ভার থেকেই আমাদের চাপ কমে আসছে এবং উৎপাদন কমে আসছে। এগুলোকে ম্যানেজ করার জন্য যেই অভিজ্ঞতা, যেই কারিগরি দক্ষতা এবং যেই পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে, সেগুলো সবগুলো যদি আমরা আন্তর্জাতিক পর্যায় থেকে না আনতে পারি, তাহলে কিন্তু দ্রুততার সাথে এই গ্যাস উত্তোলন করা সম্ভব হবে না। মানে আমাদের যতটুকু আছে সেখানে উত্তোলন করা সম্ভব হবে না। সুতরাং এটার জন্য আমি মনে করি যে এখন সময় হয়েছে। এবং মাটির নিচে গ্যাস থেকে যাবে অনাদি অনন্তকালের জন্য? অনাদিকালের জন্য থেকে যাবে না, কিন্তু উত্তোলনের মাত্রাটা তো কম থাকবে। আমাদের যে চাহিদা যেভাবে বাড়ছে, উত্তোলনের মাত্রা সেই অনুযায়ী হবে না। তো আমাদের তো উত্তোলন বৃদ্ধি করতে হবে। এক সময় না এক সময় তো গ্যাস শেষ হয়ে যাবেই। সেটাই বলছি। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ দিনে আমি দেখি, ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি যে আসলে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে আমরা হয়তো বা এখন বর্তমানে টার্গেট করা হচ্ছে 30 সালের মধ্যে 10,000 মেগাওয়াট করা হবে। কিন্তু 10,000 মেগাওয়াট আমাদের যে পুরো চাহিদা, সেটার তুলনায় আসলে মানে যেহেতু এটা 6-6.5 ঘন্টা চলে দিনের বেলায়, সেটা কিন্তু আমাদেরকে সাহায্য করবে কিছু জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে, কিন্তু আমাদের সমস্যার সমাধান পুরোপুরি হবে না। এখানে এখন ব্যাটারি সাপোর্ট লাগবে। ব্যাটারি যদি সহ আসে, তাহলে দেখা যাবে হয়তো ভবিষ্যতে যতগুলো নবায়নযোগ্য জ্বালানি আসবে, সেখানে ব্যাটারি সংযুক্ত করতে হবে। একটা বড় অংশ অন্তত ব্যাটারি সংযোগ করতে হবে, কারণ আমরা দিনের বেলায় ছাড়াও যদি অন্য সময় আমাদের লাগে, সেটা ব্যাটারি থেকে আসতে হবে। তো সেটা তারপরেও আমি যেটা মনে করি, আমাদের এই মুহূর্তে 17,000-18,000 মেগাওয়াট আমাদের চাহিদা হচ্ছে, সর্বোচ্চ চাহিদা হচ্ছে। এটা বেড়ে গিয়ে, এবং এটা যদি সঠিকভাবে, এটা অনেক সাপ্রেস ডিমান্ড আছে আসলে, এটা তো আমাদের কানেক্টেড ডিমান্ড। আমাদের সাপ্রেস ডিমান্ড যদি চিন্তা করি, তাহলে কিন্তু এটা 20,000 মেগাওয়াটের উপরে হয়তো চলে যাবে। তো 20,000 মেগাওয়াটের উপরে চলে গেলে, এই মুহূর্তে যদি আমি সামনে যদি আমাদের আরও বাড়ে, চাহিদা যদি বাড়ে, আমাদের বর্তমানে যে আমরা ওভার ক্যাপাসিটির কথা অনেক বলছি, ওভার ক্যাপাসিটি আসলে যদি আমি দেখি, আমাদের 30-32 হাজার মেগাওয়াটের মতো স্থাপিত মানে ক্ষমতা আছে। তার মধ্যে আবার এটা ডিরেটেড হয়েছে, কিছু কিছু অনেক পুরনো আছে যেগুলো হয়তো পারবে না। এর মধ্যে জ্বালানির অভাবে, শুধু জ্বালানির অভাবে প্রায় 7,000-8,000 মেগাওয়াট বন্ধ হয়ে আছে গ্যাসের অভাবে। আবার ফোর্স শাটডাউন বা মেনটেন্যান্সের কারণে আরও 3-4 হাজার মেগাওয়াট বন্ধ হয়ে আছে। তাহলে আমাদের সত্যিকারের ক্ষমতা হয়তো 20-25 হাজার মেগাওয়াট হতে পারে। তো সেখান থেকে যদি আমি 80% উৎপাদন করি, সেখানে দেখা যাচ্ছে আমি 18-19 হাজার মেগাওয়াটের বেশি আমি পারছি না। তো এই সামনে কিন্তু আমাদের আসলে এখনই সিদ্ধান্ত নিতে হবে, নতুন বিদ্যুৎ কেন্দ্র আমাদের লাগবে। সেটা যদি আমি নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে যতটুকু পারা সম্ভব সেটা আমি করলাম, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরও যুক্ত করতে হবে। ডক্টর ফাহমিদা খাতুন। আমি জ্বালানির সাথে একটু অর্থনৈতিক দিকটা একটু যুক্ত করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে অব্যবস্থাপনার কথা বললেন, কিছু তো এনার্জি এফিসিয়েন্সির বিষয়টা আছে, যে দক্ষভাবে ব্যবহার করা, অপচয় এগুলি হয়। আরেকটা হচ্ছে যে এই যে এটার কারণে ভর্তুকি দিতে হচ্ছে প্রচুর, সেটা সরকারের কোষাগার থেকে যাচ্ছে। এই চলতি অর্থ বছরে প্রায় 60,000 কোটি টাকার মতো চেয়েছে পাওয়ার ডিভিশন। তো এই ভর্তুকিটা কোথায় যাচ্ছে? এটা তো প্রথম কথা, তাদের ওই যে অব্যবস্থাপনার জন্য বিভিন্ন ধরনের ওয়েস্টেজ, লিকেজ, এইগুলার কারণে। আর তারপরে হচ্ছে যে কারা আসলে এটার কনজিউমার। ভর্তুকি দরকার কোনো কোনো ক্ষেত্রে, যেমন ধরুন আপনার কৃষি ক্ষেত্রে আমাদের খাদ্য নিরাপত্তা এটার সাথে জড়িত, তখন কৃষিতেও কিছু ব্যবহার হয়, এনার্জি লাগে, ডিজেল ব্যবহার হয় সেটার জন্য। কিন্তু এখন এই যে ভর্তুকির একটা শুরু হয়েছে, এটার সবাই সমানভাবে পাচ্ছে না, এবং যারা সক্ষম উচ্চবিত্ত তাদের তো এরকম ভর্তুকি দেওয়ার কোনো মানে হয় না, সরকারের সম্পদের অপচয় হবে। ভর্তুকির সিস্টেমটা আমাদের দেশে কি একবার শুরু হলে এটা চলতেই থাকে, কিন্তু এটা হওয়া উচিত যে লক্ষ্যভিত্তিক, টার্গেটেড একটা, যাদের প্রয়োজন সেই টার্গেটেড, মানে ইনডিসক্রিমিনেটলি সবাইকে না দিয়ে টার্গেটেডভাবে দিতে হবে যাদের প্রয়োজন, যারা নিম্নবিত্ত, যারা কষ্টে থাকে তাদের জন্য। এটা একটা। আর খাতের কথা বললাম যে কোন খাতে দিবে, এবং এটার একটা কারণ কি, যে আমাদের সামগ্রিকভাবে যে জ্বালানি খাতের কথা বলি বা কিংবা অন্যান্য খাতের কথা, মানে একই ধরনের সমস্যা তিনটা আমি ভাগ করে যদি দেখি। একটা হচ্ছে যে নীতিগত সমস্যা, পলিসি রিলেটেড। পলিসির ক্ষেত্রে একটা ইনার্শিয়া থাকে, ঠিক সময়ে ঠিক মতো পলিসিটা নেওয়া হয় না।
তারপরে যেই পলিসিটা নেওয়া হয় সেটা আবার বাস্তবায়ন হয় না। তো সেটার জন্য কি দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনার এই ইনস্টিটিউশনাল, প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক, ইনস্টিটিউশনাল এবং রেগুলেটরি সমস্যা। যে নীতিও হচ্ছে কে এটা বাস্তবায়ন করবে, সেই বাস্তবায়নের জন্য কিন্তু একটা যে একটা কম্পালশন থাকে, দায়িত্ববোধ সেটা নাই, এবং জবাবদিহিতা না করলেও সেটার জবাবদিহিতা নাই। আর তৃতীয় পর্যায়ে হচ্ছে প্রাইসিং। এই প্রাইসিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে ভর্তুকির কথা যখনই বলি, যে প্রাইসিং যদি ঠিক মতো না হয় তখন এই সম্পদের অপচয় হয়। ভর্তুকি থাকা মানেই হচ্ছে যে মানুষ মনে করে যেটা আমি ফ্রিতেই পাচ্ছি, তখন একটা টেন্ডেন্সি থাকে যে এই অপচয় করার। তো ঠিক মতো যদি প্রাইসিং না করা হয় তাহলে ওই সম্পদ, সেটা আপনার এই জ্বালানি হোক কিংবা অন্য ধরনের প্রাকৃতিক সম্পত্তি হোক, সেটার একটা অপচয় হয়। আপনি দেখবেন যে বিদেশে উন্নত দেশগুলোতে যে কিছু কিছু খাত ছাড়া এমনকি পানিও তো তারা মানে বিক্রি করে এরকম। আমাদের দেশে পানির তো ফ্রি আছে, এটা কারণ এটা একটা জীবন বাঁচানোর একটা বিষয়, কিন্তু তারপর সেখানেও অনেক ধরনের অপচয় হয়। তো এই বিষয়গুলি কিন্তু আমাদের নীতি নির্ধারকদের এইগুলি মাথায় রেখে যদি আপনার কোনো একটা খাতের জন্য পরিকল্পনা করেন, তাহলে আমার মনে হয় এটা আরও শৃঙ্খলাটা ফিরে আসবে। মোট কথা হচ্ছে শৃঙ্খলাটা ফিরে আনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে সামনের দিকে যদি এগোনোর কথাটা, সব আমরা বলি কাঠামোগত সমস্যা কিংবা সংস্কারের অভাব, কিন্তু মূল জিনিসটা কি, আন্ডারলাইং বিষয়টা হচ্ছে সুশাসন। এবং সেখানে দেখা যায় যে দুর্নীতি একটা বিরাট জায়গা করে রাখছে। এই দুর্নীতিটা দূর করতে হলে আপনার প্রাতিষ্ঠানিক দক্ষতাটা, জবাবদিহিতার জায়গাটা করতে হবে। আমাদের প্রতিষ্ঠান আছে, দুর্নীতি দমন কমিশন আছে, সেগুলো নতুনভাবে করা নিয়োগ দেওয়া হয়, কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। তো ওইটা এতদিন পর্যন্ত কি হয়েছে যে একটা টুথলেস একটা অর্গানাইজেশন, যে তার কোনো ক্ষমতাই নাই এবং সেটা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে, এবং যাদেরকে দেওয়া অনেক সময় উদ্যোগ নেওয়া হয়, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ওইটাও একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। তো এইরকম যে ক্রুশাল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি আছে, যেগুলোর রাষ্ট্রের সমাজের আইন কানুন ঠিক করবে এবং আইনের বাস্তবায়ন করবে, দুর্নীতি দূর করার জন্য কাজ করবে, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করবে, সেই প্রতিষ্ঠানগুলি যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে, তাহলে কিন্তু আমাদের কোনো মানে আমি অর্থনৈতিক ক্ষেত্রে যত ধরনের নিয়ম নীতি করি কিংবা সামাজিক ক্ষেত্রেও করি, সেগুলো আইনের ক্ষেত্রেও করি, কোনো কিছু বাস্তবায়ন হবে না। ওইটা একটা বিরাট বিষয়। আপনি যদি দেখেন আমাদের মতো দেশ, একই পর্যায়ে আমরা 70s শুরুর দিকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তারা এখন একটা হাই ইনকাম উন্নত শুধু না, হাইলি অ্যাডভান্স কান্ট্রি, হাই ইনকাম কান্ট্রি হচ্ছে। তাদের সাথে এখন আমরা এই চুক্তি করছি, বাণিজ্য চুক্তি করছি, কোথায় আছি। আবার অন্যদিকে কিছুদিন মানে ভিয়েতনামও তো যুদ্ধ করে যুদ্ধবিধ্বস্ত একটা অর্থনীতি, তারাও আমাদেরকে ছাড়িয়ে চলে গেছে। ক্যাম্বোডিয়া এগিয়ে আসছে। তারপরে আপনার প্রতিবেশী দেশের ছোট দেশ নেপাল, তারাও কিন্তু অনেক শৃঙ্খলার মধ্যে আসছে। তো আমরা যদি এরকম আমরা কিন্তু আমাদেরকে ফেলে চলে যাচ্ছে অনেকে। মূল জায়গাটা কোথায়, ওখান থেকেও লেসন নেওয়ার দরকার আছে। আমরা যে এই যে বিনিয়োগ করি, তো ভিয়েতনাম তো একটা যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি থেকে তারা একটা অনেকটা কমিউনিজমের একটা ছিল আর কি বলা যায়, কিন্তু তারা তো একটা ওপেন মার্কেট ইকোনমি বটে, এবং তারা বিনিয়োগের জন্য প্রত্যেককে সুযোগ করে দিয়েছে, এত করে সুবিধা মতো। আমাদের কাগজে কলমে আছে কিন্তু, এবং বলছিও, কিন্তু আমাদের কোনো সেটা বাস্তবায়নের মধ্যে দেখছি না। এবং এই যে বলা হচ্ছিল যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিনিয়োগকারীরা আসছিল না, যে তারা দেখতে চায় যে একটা রাজনৈতিক সরকার আসবে, কারণ তারা রাজনৈতিক সরকার আসলে একটা নির্দিষ্ট একটা দিক নির্দেশনা থাকে, একটা প্রেডিক্টেবিলিটি থাকে। আর ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরও একটা সমস্যা ছিল, এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চরম একটা খারাপ অবস্থায় গেছিলো, তখন তারা কেউ বিনিয়োগে উৎসাহী ছিল না। তো এখন আমাদের রাজনৈতিক সরকার এসেছে, তারা আশা করা যায় যে 5 বছর থাকবে, প্রেডিক্টেবিলিটি আছে, কিন্তু তারপরেও কিন্তু যে খুব সবাই চলে আসছে তা না, আলাপ হচ্ছে এবং আমাদের প্রতিনিধিরাও বিভিন্ন দেশে যাচ্ছে, কিন্তু এখনও তারা কেন যেন নড়ে চড়ে বসছে না, আলাপ আলোচনার মধ্যে আছে।
মূল বিষয়টা কি, মানুষ না আস্থাটা, বিনিয়োগকারীরা বিশেষ করে আস্থা আস্থাটা চায়। এই আস্থাটা কিন্তু এখনো ফেরত আসেনি। আস্থাটা তৈরির জন্য যে শুধু কাগজে কলমে নীতিমালা করলেই হবে না, তাদের কিছু সত্যিকার অর্থে কিছু দেখাতে হবে। একটা জিনিস সবসময় বলে যে পলিটিক্যাল স্টেবিলিটির পাশাপাশি ওই দেশের কর নীতিটা কেমন, ওই দেশের আমলাতান্ত্রিক জটিলতাটা কেমন। তারা যদি এসে ফাইলে এখানে আমাদের কি ওয়ান স্টপ আছে, সার্ভিস আছে, হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থে কি ওয়ান স্টপ সার্ভিস সেটা না। এই এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের যেতে সময় লেগে যাচ্ছে। তারপরে হচ্ছে যে তারা করের কথা, আমরা বিনিয়োগ আকর্ষণ করতে চাই, কিন্তু এখানে যদি কর্পোরেট ট্যাক্স অনেক তুলনীয় দেশের চাইতে অনেক বেশি। সিঙ্গাপুরে তো 20% এই করটা, তো কোথায় যাবে, এটাও একটা খরচের বিষয়। ওই জিনিসগুলো আসলে মাথায় রেখে যে আমি কংক্রিটলি কী দিতে পারছি, হোয়াট ইজ অন দ্য টেবিল, এটা যদি না থাকে তাহলে আপনি কথার মধ্যে আসবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে কর্মসংস্থানের জন্যও কিন্তু এই বিনিয়োগের সাথে কর্মসংস্থান জড়িত। এই ইয়ের মধ্যে আছে, ইশতেহারে আছে যে 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে। তো বিনিয়োগই তো এখনও বাড়ছে না, কর্মসংস্থানটা কিভাবে আসবে? এটা একটা বিরাট চিন্তার বিষয়। কিন্তু আপনার মনে রাখতে হবে যে আমাদের যে জুলাই আন্দোলনটা হয়েছিল চাকরির জন্যই কিন্তু হয়েছিল। তো ওইটার কোনো যদি আমরা কিছুটা লাঘব না করতে পারি, ওনারা কি হিসেব করেছেন খাল কাটা বা এই যে সোশ্যাল সেফটি প্রোগ্রাম এগুলোর মধ্য দিয়ে এগুলোকে কর্মসংস্থানের সঙ্গে রিলেট করে কর্মসংস্থান হবে? এবং তারা ওই যে স্টার্ট আপের জন্য করেছে, তারপরে ওই যে বললাম যে সৃজনশীল অর্থনীতি, তো এগুলো আরও আগামী 6 মাসের মধ্যে যদি কিছু দেখা যায় তাহলে আর কি কিছু তো আপনার মানে পলিসি দিয়ে শুধু হবে না, ডেলিভারি করতে হবে। কমপ্লিট ডেলিভারিটা আসলে এখনো রয়েছে। টার্গেটগুলো ভালো, কিন্তু আসলে আমার যে আনুষঙ্গিক যে বিষয়গুলো, বিনিয়োগটা, তো বিনিয়োগ ছাড়া ওই খাল কাটা বলি কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বলি, ওইখানে কতখানি এমপ্লয়মেন্ট জেনারেশন করার ক্ষমতা আছে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো দেখেন আমাদের যে অর্থনীতির 3টা স্তম্ভ, কৃষি, শিল্প এবং সার্ভিস। হ্যাঁ, সার্ভিস, সেবা খাতের অংশটাই বেশি, 51%। আর কৃষি তো কমে যাচ্ছে, এটা প্রায় মানে 12-13%। মূল যে জায়গা শিল্প খাত, উদ্বেগের বিষয় হচ্ছে যে এই ম্যানুফ্যাকচারিংয়ের যে অবদানটা আমাদের জিডিপিতে, এটা নেতিবাচক হয়ে যাচ্ছে। কিন্তু এখান থেকে আমাদের কর্মসংস্থান বেশি করে আসার কথা। সেবা খাত বেশি, কিন্তু আমাদের সেবা খাতের নেচারটা কি? আপনি ছোট ছোট মুদির দোকান এরকম বেশি, বড় বড়, হ্যাঁ, ব্যাংকিং খাত আছে, ইন্স্যুরেন্স আছে, টেলিকমিউনিকেশনস আছে, কিন্তু যথেষ্ট না সেগুলো। তো এখন এই ম্যানুফ্যাকচারিং খাতে যদি অবদানটা নেতিবাচক হয়ে যায় তাহলে কর্মসংস্থান কীভাবে সৃষ্টি হবে? ওই জায়গাটা কিন্তু নজর দিতে হবে। এবং এটার সাথে এই যে বিনিয়োগের বিষয়, ব্যক্তি খাতের এটার সাথে জড়িত রয়েছে। আমি মনে করি যে কর্মসংস্থান যদি না সৃষ্টি করা যায়, সেখানে কিন্তু এই সামাজিক যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে কিন্তু এতদিনের উচ্চ মূল্যস্ফীতির কারণে, কর্মসংস্থানের অভাবে, সেটা কিন্তু রয়ে যাবে। এবং বৈষম্য যখন সৃষ্টি হয় তখন কিন্তু সামাজিক উদ্বেগ বেড়ে যায়, সামাজিক টেনশনটা বেড়ে যায়, যেটা আবার পলিটিক্যালি একটা এটার ম্যানিফেস্টেশন দেখা যায়। ডক্টর তামিম, এনার্জি সিকিউরিটির কথা আমরা বলি এবং এনার্জি সিকিউরিটিকে অনেক সময় ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে মিলিয়ে দেখা হয়, ইকোনমিক সিকিউরিটির প্রশ্ন তো আছেই। আপনি এই জায়গায় কি মনে করেন? অনেক সময় দেখি যে আমরা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে এনার্জির ক্ষেত্রে আসলেই মনে হচ্ছে যে আমার সব বোধহয় চলে গেল, হাতছাড়া হয়ে গেল, বা স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে গেল। দেখুন, আমাদের একসময় এই আইওসিদের নিয়ে অনেক কথা বলা হয়েছে। আমরা যদি আজকে আইওসি পারফরমেন্স দেখি, আমাদের 2007 সাল থেকে শেভরন বিবিয়ানা প্রোডাকশন শুরু করেছে। দীর্ঘতম সময় ধরে তারা প্রায় 1300-1400 মিলিয়ন ঘনফুট গ্যাস বিশ্বস্ততার সাথে আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে। এবং এখনও এককভাবে তারা পেট্রোবাংলার চাইতে বেশি গ্যাস সরবরাহ করছে। অর্থাৎ বিদেশি বিনিয়োগ যদি সঠিকভাবে হয় তাহলে যেটা দেশের জন্য উপকারী, সেটার সবচেয়ে বড় প্রমাণ হলো শেভরন। আজকে তাদের কাছ থেকে আমরা মাত্র $3 গ্যাস কিনছি। $3 মানে আমরা প্রায় 50% গ্যাস আমরা ফ্রি পাই, তাহলে আমাদের কস্টিং পড়ে যাচ্ছে $1.5।
এখন এটার সাথে অনেক সময় তুলনা করা হয়েছে বাপেক্সের গ্যাসের সাথে। বাপেক্সের গ্যাসের কোনো রিসোর্স ভ্যালু ধরা হয়নি, ওইখানে 10 সেন্ট হচ্ছে তাদের গ্যাসের দাম। তো 10 সেন্টের সাথে যখন $1.5 বলে তখন তো বলে 150 গুণ বেশি, 15 গুণ বেশি। তো সেটা তো আসলে সঠিক না। আমরা আন্তর্জাতিক বাজারে যেটা আছে সেটার সাথে তুলনা করতে হবে। এখন যে নতুন পিএসসি হচ্ছে সেখানে বলা হচ্ছে ব্রেন্টের 10.5% অফশোরে, অনশোরে হয়তো বা 10% দিবে। অর্থাৎ ব্রেন্ট তেল যদি $100 হয় তাহলে গ্যাসের দাম হবে $10। সেখানে আমাদের হিস্সা মিলে সেখানে হয়তো $4-5-6 আমাদের হয়তো খরচ পড়বে। এখন আমরা বিদেশি বিনিয়োগ কেন আনি? বিদেশি বিনিয়োগ আনি আমাদের টেকনোলজির অভাব, আমাদের অর্থের অভাব। এটা তো রিস্ক ইনভেস্টমেন্ট, কারণ আমি ড্রিল করব, যদি না পাই কিছু তাহলে তো আমার পুরো টাকাটা গচ্চা যাবে। কিন্তু ওরা যদি না পায় তাহলে ওদের গচ্চা যাবে, এটা আমাদের কোনো দায়বদ্ধ থাকবে না যদি কিছু না পায়। তাহলে এই যে ফিনান্সিয়াল রিস্কটাকে আমরা যে ডাইভার্ট করে তাদের কাছে নিয়ে গেলাম, এটা পিএসসির এটা অন্যতম প্রধান আকর্ষণ হলো এখানেই। তো এইটা আমি মনে করি না বিদেশি বিনিয়োগ। আরেকটি জিনিস যেটা এবার ইন্টারিমের সময় যেটা হয়েছে, ঢালাওভাবে প্রায় 37টা নবায়নযোগ্য জ্বালানির চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। এফএসআইর একটি চুক্তি এবং একটি এমইউ বাতিল করে দেওয়া হয়েছে। এই যে পলিসি কন্টিনিউয়েশনে যদি ডিসকন্টিনিউ করে তাহলে অবভিয়াসলি বিদেশি বিনিয়োগকারীরা চিন্তা করবে, যে কোনো সরকারের ক্ষেত্রেই। তো পলিসি কন্টিনিউয়েশন খুবই জরুরি আমি মনে করি, এবং সেটা যদি আমরা আস্থা তৈরি করতে পারি, যেটা রাজনৈতিক স্থিতিশীলতা তো আছেই, এবং তাদের আরেকটা হচ্ছে বিচারিক মানে যেই প্রোটেকশনটা, বাংলাদেশের বিচার ব্যবস্থার যদি স্বাধীন বিচার ব্যবস্থা যদি তৈরি না হয় তাহলেও কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা এটা এখানে এসে বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের একটা চিন্তা থেকে যায়। অর্থাৎ কান্ট্রি রিস্ক যেটা তারা যে কোনো, কারণ এই যে বিনিয়োগের টাকাটা এটা কিন্তু শুধু আমাদের দেশের জন্যই তো না, তারা তো বিশ্বব্যাপী বিনিয়োগ করে। তো সেইখানে তারা বিভিন্ন দেশের কান্ট্রি রিস্ক দেখে সেই অনুযায়ী তারা রিটার্ন এবং রিস্ক রিটার্নের ব্যালেন্স করে তারা এখানে আসে। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে যেহেতু এটা খুবই ইনভেস্টমেন্ট হেভি একটা সেক্টর, এখানে বিদেশি বিনিয়োগ একেবারে অবশ্যম্ভাবী দরকার, অত্যন্ত জরুরি। এফডিআই এনার্জি পাওয়ার সেক্টরে এফডিআই ইজ এ মাস্ট, কারণ আমাদের পক্ষে এই বিনিয়োগ করে এই সেক্টরকে বেশি দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে না। এটা এমন একটা ক্ষেত্র যেখানে আমাদের লাগবেই বিদেশি বিনিয়োগ। তো এখানে আরেকটি ব্যাপার আমি এখানে বলতে চাই, সেটা হলো রিজিনাল কোঅপারেশন। রিজিনাল কোঅপারেশন এনার্জির ক্ষেত্রে আমাদের কিন্তু ভারতের সাথে আদানির ব্যাপারটা তো ডেফিনেটলি এটা একটা ওয়ান সাইডেড হয়েছে, এটা নিয়ে বলার কিছু নাই, এটা তো নেগোশিয়েট করতেই হবে আমি মনে করি। কিন্তু আমরা যে ভারতীয় এক্সচেঞ্জ থেকে যে বিদ্যুৎটা আনছি 1160 মেগাওয়াট, এটা কিন্তু দ্বিতীয় নিম্ন বিদ্যুৎ মূল্যের অর্থে, দ্বিতীয় খরচের থেকে দ্বিতীয় মূল্য। আমাদের নিজস্ব গ্যাসের পরেই এটা সবচেয়ে কম মূল্যের বিদ্যুৎ। নেপাল থেকে আমরা 40 মেগাওয়াট আনছি। নেপাল, ভারত, ভুটান, এদিকে মায়ানমার, এইগুলি থেকে আমরা যদি আঞ্চলিকভাবে একটা সহযোগিতার মধ্যে আসতে পারি এবং আঞ্চলিক নেটওয়ার্কের মধ্যে আসতে পারি, তাহলে জ্বালানি নিরাপত্তার একটা বড় ছত্রছায়ার মধ্যে আমরা থাকতে পারবো। কিন্তু সেই কারণে সেখানে আবার রাজনৈতিক একটা ইস্যু আছে। রাজনৈতিক সমঝোতা যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে অবিশ্বাসের ব্যাপার রয়ে গেছে। কিন্তু আমরা যদি কিন্তু পলিটিক্যাল রেটোরিক আর মানে ন্যাশনাল ইন্টারেস্টের মধ্যে তো পার্থক্য আছে। হ্যাঁ, তা তো আছেই। আর যদি আমরা যেটা বললাম যে নেপালের সাথে খুব রিসেন্টলি হয়েছে, ভারতের সাথে যে 1160 মেগাওয়াটের আমাদের বিদ্যুতের কেনা বেচা হচ্ছে, এখানে কিন্তু আমরা কখনো পেমেন্টে ফেল করি নাই, তারাও বিদ্যুৎ দিতে ফেল করে নাই। সো দীর্ঘদিনের একটা সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ ওয়ার্কিং। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভারতে প্রচুর নবায়নযোগ্য জ্বালানি অতিরিক্ত রয়ে গেছে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু সেখান থেকে আমরা আনতে পারি। এগেইন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং একটা বিরাট ব্যাপার। সেটা যদি আমরা এনাফ ম্যাচুরিটি দেখাতে পারি, সেখানে যদি আমরা কমার্শিয়াল, কারণ
আমি প্রায়ই বলি একটা কথা যে যুদ্ধ তো লেগেছে রাশিয়া এবং ইউক্রেনে, রাশিয়ান গ্যাস এখনো ইউক্রেনের ভিতর দিয়ে যাচ্ছে, ইউরোপে এখনো রাশিয়ান গ্যাস ইউক্রেনের ভিতর দিয়ে পাইপলাইন দিয়ে যাচ্ছে। যুদ্ধ করছে ঠিকই, কিন্তু কমার্শিয়াল কন্ট্রাক্ট চলছে। তো সম্ভাবনা যেটা আছে নেপাল ভুটানের, সেই নেপাল ভুটানের সম্ভাবনা যদি আমরা কাজে লাগাতে পারি, এক সময় কথা হচ্ছিল যে আমরা ওখানে বিনিয়োগ করব, তো সেই বিনিয়োগ করে যদি কাজে লাগাতে হয় সেখানেও আমাদের কিন্তু ভারতের উপর দিয়ে আসতে হবে। সুতরাং এই সমঝোতাটা আমাদের লাগবে একটা মানে রক্ষা কবচের জন্য বা একদিক থেকে। আর কয়লার ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের নিজস্ব কয়লার, আমি প্রায় বলছি, যেটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ আছে, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ আছে, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করিনি। আমাদেরকে বলা হয়েছে যে এটা সলিউশন আছে, আমরা কয়লা উঠে দিতে পারবো, যে বিদেশি কোম্পানি তারা বলেছে, কিন্তু আমরা নিজের থেকে এটা কখনো পরীক্ষা করি না। আমি মনে করি এটা আমরা নিজেরা পরীক্ষা করা দরকার। পরীক্ষা করে যদি তৃতীয় কোনো পক্ষকে দিয়ে আমরা করি, নিরপেক্ষ কাউকে দিয়ে যদি করি, এবং করে যদি বলি যে আমাদের ঝুঁকি অনেক বেশি এবং এটা করা যাবে না, তাহলে আমরা নিজস্ব কয়লার চিন্তাভাবনা বাদ দিলাম, আমরা সম্পূর্ণটাই তখন আমরা আমদানির উপর থাকবো। আর যদি বলে যে না এটা সম্ভাবনা আছে, কারণ এটা যদি আমরা এলিমিনেট না করি, এই ডাউটটা সারা জীবনই আমাদের মধ্যে থেকে যাবে, খচখচানি থেকে হ্যাঁ খচখচ থেকে যাবে। তো আমরা আত্মনির্ভরশীলতা, জ্বালানি আত্মনির্ভরশীলতার কথা বলছি। এই জ্বালানি আত্মনির্ভরশীলতা তো আমাদের যে নিজস্ব রিসোর্স আছে সেগুলো তো সীমিত, সেই সীমিত রিসোর্সের মধ্যে একটি হচ্ছে কয়লা। আর যে গ্যাস আছে সেখানে সম্ভাবনা আছে, কিন্তু সেগুলো আমরা এখন এক্সপ্লোর করে দেখতে পারি, সেখানে হয়তো আমাদের কিছুটা আছে। আর আছে নবায়নযোগ্য জ্বালানি, এর সাথে দক্ষতা এবং সংরক্ষণ, এই চারটি সোর্স থেকে, এর বাইরে তো আমাদের যাওয়ার কোনো উপায় নেই, এই চারটি সোর্স থেকে আমাদেরকে আনতে হবে। ডক্টর ফাহমিদা, ক্লোজিং রিমার্কস। ক্লোজিং রিমার্কসে আমি বলতে চাই যে আগামী 6 মাসটা আসলে সরকারের জন্য একটা পরীক্ষা, একটা অ্যাসিড টেস্টের মতো। এটা কেন বলছি, দেশের কথা তো আলাপ করলাম, অর্থনীতি এবং জ্বালানি, তার বাইরেও কিন্তু দুটো জিনিস। একটা আমি বলতে চাই যে রাজনৈতিক চরিত্রটা, এই সরকারের রাজনৈতিক চরিত্রটা কী হবে, আরেকটা হচ্ছে যে ভূ রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে কী হবে। রাজনৈতিক বিষয়টা কেন বলছি, যে দেখেন অনেক একটা অটোক্রেটিক সিস্টেমের পরে, অনেক দিন পরে এই একটা নির্বাচনের পরে সরকার এসেছে। তো এখানে কিন্তু অনেক ধরনের কারেন্ট, ক্রস কারেন্ট আছে, অনেক ধরনের শক্তি আছে, যারা খুশি না হয়তো তারা বিভিন্নভাবে, অনেক পক্ষ সেটার মধ্যে আবার, তারা কিন্তু তাদের চেষ্টা থাকবে। সেই ব্যাপারে খুব একটা থাকতে হবে, খুব সচেতন থাকতে হবে। এবং এদের মধ্যে যে সবাই যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা চাচ্ছে, কিংবা একটা আধুনিক প্রগতিশীল সমাজ চাচ্ছে, যেখানে সবাই ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এটার পার্ট হবে, উন্নয়নের পার্ট হবে, সেটাও কিন্তু না। তো সেই ব্যাপারে শুধুমাত্র যে অর্থনৈতিক একটা কমিটমেন্ট কিংবা কাজ করতে হবে তা না, তার পাশাপাশি রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনেও কিন্তু এই সরকারের একটা কাজ করার বিরাট দায় রয়েছে। এবং এখানে সত্যিকার অর্থে এখানে ভুল করার কিন্তু খুব একটা সুযোগ নাই। করলেই কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের শক্তি, সেটা আমার মনে হয় না যে আমাদের দেশের জন্য খুব ভালো বিকল্প হবে অন্যগুলো। আমরা মানে তাদের চরিত্র, অন্য যারা প্রতিক্রিয়াশীল কিংবা যারা ধরেন অন্য পক্ষের রাজনৈতিক শক্তি, তো সবসময় এটা খেয়াল মাথায় রেখে আসলে কী করা উচিত। একটা তো তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে জনগণের সাথে করা, জনগণকে সাথে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে খড়গহস্তে কঠোরভাবে দমনপীড়ন করে আপনি যদি কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, সেটার ফলাফল তো আসলে ভালো হয় না, সেটা আমরা দেখেছি। আর সংক্ষেপে আরেকটা বিষয় বলতে চাই যে আমরা আসলে এখন পৃথিবীর কোনো দেশই এখন ভূ রাজনৈতিক অবস্থার বাইরে না। বাংলাদেশও একটা ভূ রাজনৈতিক অবস্থার মধ্যে রয়েছে। আমাদের একটা হচ্ছে যে জিওপলিটিক্যাল একটা অবস্থান, জিওগ্রাফিক্যাল অবস্থানের কারণে আমাদের একটা জিওপলিটিক্যাল, জিওস্ট্র্যাটেজিক একটা গুরুত্ব রয়েছে এখানে। যদিও আমরা অর্থনীতির আকার এত বড় না, অনেক সময় অনেকে ছোট দেশ বললেও বলা যাবে না, বাংলাদেশের জনসংখ্যা বিরাট, এবং বাংলাদেশের যে ভূরাজনৈতিক অবস্থান সেটার কারণে এখানে চায়না, আমেরিকা, ভারত সকলের কাছে কিন্তু বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র। সবাই তার ইন্টারেস্টগুলা বাংলাদেশের মাধ্যমে তারা অর্জন করতে চায়। তো সেইখানে বাংলাদেশ কিভাবে তার এই
নিজস্ব স্বকীয়তা, নিজস্ব অবস্থান ধরে রেখে সকলের সাথে একটা সম্মানজনক অবস্থায় এবং একটা দেশের স্বার্থ বজায় রেখে একটা সম্পর্ক রাখবে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে এবং এমন একটা ট্রিকি সিচুয়েশনে যে আপনি এদিকে গেলে আরেক পক্ষ রাগ হচ্ছে, তা আবার আরেক দিক, কিন্তু আমাদের তো আসলে একটা দেশ কোনো দেশের সাথেই তো আমরা কোনো দেশই একপক্ষীয় সম্পর্ক, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ রাখতে পারে না। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেখেছি যে আগে সরকারের একটা পক্ষের প্রতি বেশি নতজানু হওয়ার কারণেও কিন্তু মানুষের ভিতরে একটা ক্ষোভ হয়েছে, এবং আমরা সবসময় যে একটা গুড ডিল পেয়েছি সেটাও না। এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে দেশের ভিতরের রাজনৈতিক অবস্থা থেকে খুবই তীক্ষ্ণ দৃষ্টি এবং ভূ রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতেও নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করা। ডক্টর তামিম, খুব ছোট্ট করে যদি ক্লোজিং রিমার্কস। এইবারের মধ্যপ্রাচ্যের সংকটে আমাদের জ্বালানি নিরাপত্তার যে দুর্বলতা সেটা খুব বড়ভাবে এক্সপোজড হয়েছে। কারণ আমাদের যে সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীলতা জ্বালানি সরবরাহের ক্ষেত্রে, সেটা আমাদেরকে এক্সপোজ করে দিয়েছে, এবং সেটার ফলাফল আমরা এখনও ভোগ করছি। কারণ কাতার থেকে আমাদের যে দীর্ঘমেয়াদী গ্যাসের যে চুক্তি ছিল সেটা তো আপাতত বন্ধই আছে, এবং বলেছে যে তারা যদি এটা ওই পরিস্থিতি হরমুজ প্রণালী খুলেও যায়, তারপরেও তারা তাদের চুক্তির মাত্র 50% আমাদেরকে দেবে বলেছে, তার বেশি দিতে পারবে না, কারণ তাদের ওখানে বেশ কিছু সামর্থ্য নষ্ট হয়ে গেছে যুদ্ধের কারণে। আর অন্যান্য দেশ, এশিয়ার দেশ কিন্তু এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এশিয়ান দেশগুলো, কারণ মধ্যপ্রাচ্য থেকে মূল সরবরাহটা মধ্যপ্রাচ্য থেকে এশিয়ান দেশগুলোতেই হয়েছে। সেখানে জাপান, কোরিয়া থেকে শুরু করে এই প্যাসিফিক জোনে যত দেশ গেছে সবারই একই প্রবলেম হয়েছে। সিঙ্গাপুরেও একটা সিঙ্গাপুরও ফোর্স মেজর ঘোষণা করেছে আমাদের। তো এই জন্য ফুয়েল ডাইভার্সিফিকেশনটা অত্যন্ত জরুরি। আমরা মনে করি যে আমাদের যে সরবরাহ ব্যবস্থা সেটা মধ্যপ্রাচ্য থেকে অন্যদিকে আমাদেরকে নিতে হবে। সেখানে একটা বড় ধরনের এনার্জি সিকিউরিটির একটা ব্যাপার আছে। আর ভবিষ্যতে আমাদের যে ফোকাসটা আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে নিচ্ছি, আমি মনে করি এখানে সর্বোচ্চ মনোযোগ দেওয়া দরকার। কারণ বিশেষ করে গ্রিড রিলেটেড যত কাজ আছে সেখানে সরকারি উদ্যোগ ছাড়া হবে না, সেখানে সরকারি দিতে হবে, এবং রুফটপে হয়তো আমাদের প্রাইভেট সেক্টররা এগিয়ে যাবে। এই দুটো ক্ষেত্রে যদি আমরা ভালো জোর দেই, তাহলে আমাদের ইমিডিয়েট রিলিফ, যেটা আগামী 2-3 বছরে যে রিলিফ, কিছুটা হলো রিলিফ পাওয়া যাবে। আর অনুসন্ধান, যেটা আমরা সবাই জানি, অনুসন্ধান, কয়লার ব্যাপারে সিদ্ধান্ত, এই সবগুলো নিয়েই একটা সমন্বিত পরিকল্পনা করতে হবে। এবং ভবিষ্যতে আমরা যেটা বলেছি যে জ্বালানির ব্যবহার প্রাধিকারের ভিত্তিতে কোন ক্ষেত্রে কী ধরনের জ্বালানি ব্যবহার আমরা করব, সেটার একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো দেখতে পারেন। ডক্টর এম তামিম এবং ডক্টর ফাহমিদা খাতুন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেবার জন্য। দর্শক, আমরা সরকারের 6 মাস নিয়ে আলোচনা করছিলাম, এবং একজন অর্থনীতির দিকটা আলোচনা করলেন, আরেকজন মূলত জ্বালানির দিকটা আলোচনা করলেন। সামগ্রিকভাবে সরকারের সাফল্য, ব্যর্থতা সবই তো ওনারা তুলে ধরবার চেষ্টা করেছেন। কতগুলো মোটা দাগে কথা ওনারা বলেছেন, সেটা হচ্ছে যে সরকারকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। জনতুষ্টির দিকে তাকিয়ে থাকলে জনগণের কল্যাণ করা অনেক সময় কঠিন হয়ে যায়। কাজেই কঠিন সিদ্ধান্ত নেবার কথা বলেছেন, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে পরিকল্পনা করবার কথা বলেছেন, পলিসি কন্টিনিউশনের গুরুত্বের কথা বলেছেন, এবং সবসময় যে বিষয় রাজনীতি, অর্থনীতি, যে কোনো আলোচনা আমরা যেটা করি, গভর্নেন্সের সমস্যা, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করবার বিষয়, সেগুলো আলোচনা করেছেন। আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইভেন জ্বালানি ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে এই প্রসঙ্গটা এসেছে, এবং একটু উদারভাবে সব কিছু খোলামেলাভাবে দেখবার চেষ্টা, রক্ষণশীলতা দিয়ে, আসলে রক্ষণশীল মানসিকতা দিয়ে যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা কঠিন হয়ে দাঁড়াতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।